ওকে, সো জাভাস্ক্রিপ্টে আমরা সেই ফিচারটা একটু দেখি। SAIP ওয়েব ডিজাইন আপনার 22 না? জি স্যার। প্রত্যেকে জিনিসটা শিখে নেবেন। ডাইনামিক সেল, নতুন একটা ফাইল নিলাম, ডাইনামিক সেল। প্রিভিয়াস ক্লাসে কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেম হয়েছে কিনা? হুম। আচ্ছা, এইটা কমপ্লিট করি, দেন সেটা আবার রিপিট করব, ঠিক আছে? ইনার এইচটিএমএলটা না? আচ্ছা, ইনার এইচটিএমএলটা আবার রিপিট করব। এটা কমপ্লিট করি, দেন ওইটা রিপিট করব। একটা টেবিল নিয়ে নেব। দুইটা টিডি নিচ্ছি। এসব ডায়নামিক সেলগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামই প্লেস হোল্ডারটা ব্যবহার করা হয়, ঠিক আছে? সো আপনারা প্লেস হোল্ডারটা ইউজ করবেন। আমি বলছি লাইক নেম। আরেকটা নিব, চাইলে বর্ডার দিতে পারেন, বাট আমি বর্ডার দিচ্ছি না আপাতত ফার্স্ট টাইম। আপনাদেরটা আপনারাই করবেন। না না, ডাবল না, আপনাদের ব্যাচটা আপনারা করবেন, যারা অন্য ব্যাচের আসবে তারা অন্যটা করবে, তাদেরটা করবে। সো দেখেন, এই ধরনের দুটো বক্স আসছে, তাই না? ইম্পোর্ট টাইপ বক্স আসছে। আমি উপরে একটা বাটন সেট করি, বলছি অ্যাড, লাইক দিস। আমি যখন অ্যাড বাটন প্রেস করব, ঠিক আছে, যদি আমার সিঙ্গেল কোনো ডাটা থাকে জাস্ট এখানে দিলেই তো চলে যাচ্ছে। বাট যদি মাল্টিপল হয়, অ্যাড বাটন প্রেস করব, আমার মাল্টিপল রো আসবে, ঠিক আছে? এটা প্রচুর দেখা যায়, ঠিক আছে? ছবি না, অনেকগুলো। এখনকার আপনার রেজিস্ট্রেশন সবগুলো প্যানেলেই এটা থাকে। লাইক এমন একটা দিল যে ফ্যামিলির ইনফরমেশন দেন, আপনার চাইল্ড কয়জন আছে, তাই না? আপনার চাইল্ড কয়জন আছে, সেক্ষেত্রে এখানে আপনার একের অধিক যদি চাইল্ড হয়, তাদের ইনফরমেশন গুলো এট আ টাইম দিচ্ছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ওরকমই, ওরকমই। সো আমরা অন ক্লিকে যেহেতু কাজ করতে যাচ্ছি, অন ক্লিক বলে দেবে এখানে, যে প্রেস করার সাথে সাথে কি হবে, আমার বাটন কাজ করবে। ডাইনামিক সেল বলছে, এটা একটা ফাংশন হিসেবে নিচ্ছি আমি। আচ্ছা, একদম লাস্টে আপনি পিছন থেকে ফ্রন্ট দেখতে প্রবলেম হচ্ছে? ফন্ট গুলো বোঝা যায়? একটু না, আমার ওই লাস্ট পোর্শন 36। জুমও তো একই,
নেটবিনস এর জুমও হচ্ছে ওই ফন্টটাকে বড় করে দেয়। এটার কাজ ভালো আমি জানি না। আচ্ছা এনিওয়েজ এখন দেখা যাচ্ছে তো না? সো জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো। ফাংশন ডাইনামিক সেল, আচ্ছা এখানে একটা কাজ বুঝতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার গ্রাফটা, তাই না? এখন অ্যাড বাটন প্রেস করলে আমি চাচ্ছি আমার পুরো রোটা নতুন করে তৈরি হবে, ঠিক আছে? পুরো রোটা। আপনি যদি আপনার কন্ডিশনটা এমন থাকে যে লাইক আমি টিডি বাড়াচ্ছি, তাহলে টিডি বাড়াতে পারেন। আপনাকে বুঝতে হবে যে আপনার টাস্কটা কি, ঠিক আছে? আমি চাচ্ছি যে আমার রো বাড়ুক। সো যদি রো বাড়তে হয় আমাকে কাজ করতে হবে কি পুরো টেবিল নিয়ে, ঠিক আছে? পুরো টেবিল নিয়ে কাজ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আমার টিডি বাড়তে হবে, তাহলে কি নিয়ে কাজ করবেন? টিআর নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? ওকে, সো ফার্স্টে আমাকে এখানে ধরতে হবে একটা ভ্যালু, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, টিএবি বলছে, মিন্স আমি টেবিল বোঝাচ্ছে। সো এই আইডিটা আমি টেবিলে পাস করব, ট্যাব। ওকে, যেহেতু আমি টেবিল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা এইটাকে আমি একটা ভ্যারিয়েবলে কনভার্ট করি, লাইক টেবিল। আপনারা আগে দেখেন তারপরে করেন, ঠিক আছে? আমি করার জন্য টাইম দেবো, একসাথে দুটো করলে প্রবলেম হয়ে যায়। সো একটু দেখেন আগে তারপরে, কারণ এগুলো হচ্ছে বুঝার ব্যাপার। আপনি বুঝতে পারলে এই ধরনের জিনিস আপনি খুব সুন্দর করে করতে পারবেন। আমি টাইম দিচ্ছি। তাহলে কি করলাম, আমি টেবিল নিয়ে যেহেতু কাজ করতে হবে, যদি টিআর বাড়তে হয়, টিআর যদি বাড়াতে হয় ডেফিনেটলি আপনার টেবিল নিয়েই কাজ করতে হবে। পুরো একটা টেবিলের ভিতরেই তো একটা টিআর বাড়বে। সো সেটার জন্য তাহলে আমরা টেবিলটাকে পুরোপুরি করেছি একটা আইডিতে নিয়ে নিয়েছি, তাই না? এটা মিন্স হচ্ছে আমি পুরো টেবিল নিয়েই কাজ করতে হবে, সেটার জন্য আইডি নিলাম। এরপর আসবে আমি বলছি বার রো, ঠিক আছে? আরেকটা ভ্যারিয়েবল নিলাম। এখানে আমি একটা রো কে কি করব, ফার্স্টে তৈরি করতে হবে না? একটা রো তো তৈরি করতে হবে। সো কোথায় রোটা তৈরি করব, সেটার জন্য আপনাকে উপরের যে ভ্যারিয়েবলটা আছে সেটা দিয়ে দিতে হবে, টেবিল দিয়ে দিলেন, যে টেবিলের মধ্যে তৈরি করব ডট, ঠিক আছে? ডট তো হচ্ছে আমাদের কি অবজেক্ট না? এরপরেই তো আমরা মেথড দিব, তাই না? কি করতে যাচ্ছি আমরা, ইনসার্ট করতে যাচ্ছি, বাড়াতে যাচ্ছি, ইনসার্ট রো, ঠিক আছে? তাহলে এখানে একটা রো তৈরি হয়ে গেল। আচ্ছা এখন কথা হচ্ছে রো কি আমাদের সিঙ্গেল হবে? রো তো আমাদের সিঙ্গেল হবে না, মাল্টি লেভেলের রো হবে, অনেকগুলো রো আসতে পারে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ইন্ডেক্সের অ্যারে দিয়ে দিতে হবে, কততম ইন্ডেক্স থেকে শুরু হবে সেটা ইন্ডেক্স ভ্যালু দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না, মাল্টি লেভেলের কাজ আসবে না। ওকে, সো 0তম ইন্ডেক্স দিয়ে দিতে হবে, যে শুরু হয় কোত্থেকে? 0 থেকে, সুতরাং আমরা 0 বলে দিলাম। ওকে, আচ্ছা এখন আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন সরি রো ক্রিয়েট হলো, তাই তো? এখন রো এর ভিতরে কয়টা টিডি আছে? 2টা টিডি, তার মানে 2টা সেল এখন আমাদের তৈরি করতে হবে। সো আমরা এখানে আবার বলছি var সেল 1 বলছে ইকুয়াল, এই সেলগুলো কোথায় তৈরি হবে? রোতে না? সো এখানে আপনি রো লিখবেন, ডট ইনসার্ট সেল, এটাকে সেল বলা হয়, ঠিক আছে? সো ইনসার্ট সেল বলবেন। এখানেও সেম, যে আপনি, হ্যাঁ এটা বিল্ট ইন, এটার মাধ্যমেই সেল তৈরি হয়, মাধ্যমেই রো তৈরি হয়, বিল্ট ইন ফাংশন। সো এখানেও আপনাকে কি করতে হবে, এখানেও ভ্যালু সেট করতে হবে, যে লাইক আপনি কয়টা দেখেন, আমার এখানে 2টা রো আছে, সরি 2টা কলাম আছে,
তাই না? দুইটা টিডি আছে, আপনার এখানে তো অনেকগুলো হতে পারে, তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু সেল বাড়াতে হবে। আমার এখানে দুইটা আছে, সো আমাকে করতে হবে 0 এবং কি 1। আপনার যদি তিনটা থাকে 0 1 2, সো সেটা বোঝা যাচ্ছে তাই তো? তাহলে আমি এটাকে বলে দিলাম 0। সেম আরেকটা তৈরি করব, এটা হচ্ছে 1, আর তাহলে এটাও বলছি কি 2, তাই না? দুইটা সেলের জন্য আমরা দুইটা সেল তৈরি করলাম, একটা টিআর এর ভিতর তাহলে কি করলাম, দুইটা টিডি তৈরি করলাম। ঠিক আছে, দেখি এখন কাজ করে কি, দেখেন কাজ করছে, খেয়াল করছেন, কাজ কিন্তু করছে। ওকে, সো কাজ করছে। এখন টিআর তৈরি হয়েছে, টিডি তৈরি হয়েছে, কিন্তু এই টিআর টিডির ভিতরে কি আমরা কোনো ভ্যালু দিয়েছি? এখনো কিন্তু কোনো ভ্যালু সেট করি নাই। বাট যেটা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের কি হচ্ছে, একটা সেল তৈরি, রো তৈরি হচ্ছে, তার ভিতরে দুইটা সেল করে তৈরি হচ্ছে। ওকে, সো এখন ভ্যালু দিলেই কি কাজ আমাদের হয়ে যাবে। সো ভ্যালু গুলো আসবে কোথায়, সেলের মধ্যে না, সেল 1 বলছে ডট। এখন জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা এইচটিএমএল এর কোনো ইনপুট যদি লিখি, সেক্ষেত্রে আউটপুট আকারে কিভাবে লিখতে হবে, জাভা ইনার এইচটিএমএল, তাই না? ইনার এইচটিএমএল, সো ইনার এইচটিএমএল ইকুয়াল, এখানে আপনি ভ্যালু সেট করে দেবেন, যেটা অ্যাকচুয়ালি বাড়বে, যেটা বাড়বে সেটা আপনি দেখাতে যাচ্ছেন। এখন বাড়ার জন্য তো আমি এরকমই কিছু একটা চাচ্ছি, যে আমার ইনপুট এরকম বাড়বে। সো এইটাকে আমি নিয়ে যাব কপি করে, অথবা লিখতেও পারেন, আমি কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, আবার রিলোড দেই, বাটন আসছে, একটা ইনপুট কিন্তু চলে আসছে, তাই না? সো এখন বেশি কিছু না, আরেকটা ইনপুট দিয়ে দেই পাসওয়ার্ডের, সেল 2 বলছে, আর পাসওয়ার্ড বলে দিলাম। মাল্টিপল ডাটা ভ্যালু যাচ্ছে, সো এখানে আপনি যত খুশি ভ্যালু দিয়ে সরাসরি সাবমিট বাটন প্রেস করলে কি এই যত ডাটা আছে সব ডাটা এট আ টাইম ডাটাবেজে চলে যাবে। সো ডাটাবেজে রিলেটেড কাজ আপনি না, বাট আপনার কাজ যেটা সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা আপনি একজন ডেভেলপারকে তৈরি করে দিতে হবে। ঠিক আছে, ডেভেলপারের কাজ হচ্ছে এটাকে ডেভেলপমেন্ট করা, বাট এই ডিজাইনটা তৈরি করে দিতে হবে কিন্তু আপনাকে। ঠিক আছে, যেহেতু আপনারা ডিজাইন শিখছেন। সো আবার যখন রিলোড দিচ্ছেন আগের পজিশন নিয়ে যাচ্ছে। সো সিএসএস দিয়ে সুন্দর করে ডাইনামিক সুন্দর করে যাবে না, আপনারা যেহেতু ডিজাইন শিখছেন আপনারা এটাকে খুব সুন্দর করে ডিজাইন তৈরি করে নিতেই পারেন। এখন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমাদের এখানে সিঙ্গেল ডাটা যাবে না, সবসময় মাল্টিপল ডাটাও যাবে, সেক্ষেত্রে এই জায়গাতে একটা নেম সেট করে দেবেন। নেম নেম দিলেন, এটাকে অ্যারে দিবেন, এই সাইনটাকে বলা হচ্ছে কি অ্যারে সাইন। ঠিক আছে, এটা ছাড়া ডাটা যাবে না কিন্তু। সো যদিও এটা আপনার কনসার্ন না, বাট এতটুকু আপনাকে করে দিতে হবে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড, যারা ওয়েব ডিজাইন ভালো করে তারা কিন্তু এই জিনিসগুলো জানে। সো ঠিক সেম ভাবে নিচেও নেম, পাসওয়ার্ড এবং একটা অ্যারে দিয়ে দেবেন। ঠিক আছে, এটাকে বলে অ্যারে, ব্ল্যাঙ্ক অ্যারে, এখানে যত খুশি অ্যারে যেতে পারে। সেম কাজটা যেটা বাড়ছে, যে সেলটা বাড়ছে সেটার মধ্যে দিয়ে দেবেন। সরি, এখানে তো প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার না, নেমে হবে। অ্যারে হচ্ছে ডাটা হোল্ড করে, ডাটা হোল্ড করে। ঠিক আছে, আমরা যখন কোনো ডাটা সাবমিট করি, লাইক দিস ওয়ান, এই ডাটাটা আমি সাবমিট করব। হ্যাঁ, এখন এই ডাটাটা সাবমিট করার পর এই ডাটাটা কোথায় যাবে, ডেটাবেজে তো কখন যাচ্ছে, ডেটাবেজের কানেকশনের সাথে সাথে, বাট তার আগে ইনিশিয়াল অবস্থায় কোথায় যাচ্ছে, আপনার মেমোরিতে না, আপনার পিসির মেমোরিতে সে যাচ্ছে, মেমোরি লোকেশনে।
সো মেমোরি লোকেশনে দুই ধরনের ডাটা রাখা যায়, দুটো উপায়ে ডাটা রাখা যায়। একটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা আমরা শিখেছি না, এখানে আছে লাইক দিস ওয়ান। এই পুরো ডাটাটা আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে নিয়েছি না টেবিলে। সো ভ্যারিয়েবলের মাধ্যমেও ডাটা রাখা যায়, অ্যারের মাধ্যমেও ডাটা রাখা যায়। অ্যারেকে বলা হয় স্পেশাল টাইপ অফ কি ভ্যারিয়েবল, স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল। তাহলে আপনি বলতে পারেন যে ভ্যারিয়েবল এবং অ্যারের মধ্যে পার্থক্য কি? ভ্যারিয়েবল আর অ্যারের মধ্যে পার্থক্য হচ্ছে এই ডাটাটা ভ্যারিয়েবল রাখতে পারে, ঠিক আছে, বাট এই ডাটাটা ভ্যারিয়েবল রাখতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে কিনা? একটা ডাটা, সিঙ্গেল ডাটা একটা ভ্যারিয়েবল রাখতে পারে, একটা ভ্যারিয়েবল সিঙ্গেল একটা ডাটা পিক করতে পারে, মাল্টিপল ডাটা সে কিন্তু রাখতে পারে না। বাট অ্যারে সব সময় মাল্টিপল ডাটা নিয়ে কাজ করে, যত খুশি ডাটা আপনি রাখেন সবগুলো ডাটা কি অ্যারে সেট করতে পারে। সো ডেফিনেটলি আমাদের এখানে মাল্টিপল ডাটাই আসবে, সো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে অ্যারে সাইন দিয়ে দেবেন। সো এটা প্রত্যেকে করে ফেলি। যদি নিচ থেকে বাড়তে হয় তাহলে এই রো এর এখানে মাইনাস করে দেবেন। কি করবেন? মাইনাস। তাহলে নিচ থেকে বাড়া শুরু হবে। আর যারা পেরেছেন তারা আমাকে বলবেন। তাহলে কি করবো, একটা আরেকটা বাটন নিয়ে নেব না, রিমুভ বলছি, আর রিমুভ সেল। ফাংশন রিমুভ সেল বলছি, দেন এখানে যা আছে সবগুলো কপি করে নিয়ে আসি, কষ্টের দরকার নাই। রিমুভ ফাংশনের ভিতরে সবগুলো কপি করে পেস্ট করে দিলাম, ঠিক আছে, সব পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে এতটুকু পর্যন্ত কি যা আমাদের দরকার আছে? এতটুকু পর্যন্ত যাওয়ার তো আমাদের দরকারই নাই। কেন দরকার নাই? আমরা যদি পুরো একটা রোকেই ডিলিট করে দিই তাহলে সেটার ভিতর সেল থাকুক আর না থাকুক আমাদের তো কিছু সেটা যায় আসে না। তাহলে আমরা এই পুরো অংশটাকে কি করব, বাদ দিয়ে দেব, ঠিক আছে, বাদ দিয়ে দিলাম। এই জায়গাতে এসে আমরা কি করব, আরেকটা মেথড দিব, ডিলিট। সো এবার যদি আমরা একটু দেখি, অ্যাড করছি, রিমুভ করছি, সুতরাং এই জিনিসটাও আপনার দরকার নেই, এই অবস্থায় রাখবেন। আচ্ছা লিখি, লাইক হচ্ছে 1 2 3 4। এটা খেয়াল করেন, এই জায়গাতে কিন্তু উপর থেকে রিমুভ হচ্ছে, তাই না? উপর থেকে ক্রিয়েট হচ্ছে, তাই উপর থেকে রিমুভ হচ্ছে। সো আপনারা এই জায়গাতে আমি -1 করে নেব, এইটাতেও -1। এটা কোনো ম্যান্ডেটরি প্রবলেম না, কিন্তু এটা ব্রাউজারের প্রবলেম, ঠিক আছে। সো যাদের জিরোতে হচ্ছে না, অনেকেরই জিরোতে হয়, জিরোতে হবে, এটা কোনো প্রবলেম না। জিরোতে যদি যাদের হচ্ছে তাদের তো হচ্ছে, যাদের হচ্ছে না জাস্ট এটাকে চেঞ্জ করে দেবেন। সো 1 2 3, ঠিক আছে, করে ফেলি সবাই। টপিকটা হচ্ছে ইনার এইচটিএমএল।
দিস ওয়ান, এটাতে প্রবলেম আছে কার কার? ইনার HTML প্রিভিয়াস ক্লাসে যে টপিকটা ছিল, কার কার প্রবলেম আছে? আচ্ছা, ইনার HTML বলতে তো আমরা বুঝি, তাই না? কি HTML এর কোনো কোড আমি যদি জাভাস্ক্রিপ্টে লিখতে হয়, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে লিখতে হয় এবং সেই জাভাস্ক্রিপ্টের কোডটাকে যদি HTML এর মধ্যে আমাকে কি করতে হয়, শো করাতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি লিখতে হবে? ইনার HTML, তা না হলে কিন্তু কাজ করবে না। আবার যদি কোনো টেক্সট আমি দিতে চাই, কোনো টেক্সট, ঠিক আছে, ডায়নামিক কোনো টেক্সট যদি আমি জাভাস্ক্রিপ্টে লিখি এবং সেটাকে যদি HTML এর পোর্শনে আমাকে রান করাতে হয় বা শো করাতে হয়, সেক্ষেত্রে লিখবো কি? ইনার টেক্সট। সো দুইটা প্রপার্টি আছে, এই দুইটা মাথায় যাতে থাকে, একটা হচ্ছে ইনার HTML আর একটা হচ্ছে ইনার টেক্সট। ডায়নামিক টেক্সটের ক্ষেত্রে ইনার টেক্সট, আর HTML যখন আমরা ইউজ করব তখন কি? ইনার HTML। সো যখন আমরা এই দেখেন ডায়নামিক সেল যখন নিয়ে কাজ করছিলাম, এটা কি HTML এর পোর্শন না? এখন এই HTML এর পোর্শনটা আমরা কাজ করতে যাচ্ছি কোথায়? এই অংশটাতে, এই টেবিলের এই জায়গাটাতে। যখনই আমি অ্যাড বাটনে প্রেস করব সেখানে অ্যাড হতে থাকবে না? তাই এখন এইটা কি HTML এর পোর্শন না? এখানে যদি জাভাস্ক্রিপ্টের কোডটা আপনাকে শো করাতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এইটা লিখতে হবে, ইনার HTML। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করেছিলাম ইনার HTML দিয়ে, যে কাজটা কমেন্টের একটা কাজ করেছিলাম, এটাকে রান করি। লাইক দিস ওয়ান, আমার এরকম একটা বক্স থাকবে, ঠিক আছে, যখন বক্সটাকে আমি কি করব, প্রেস করব, সাথে সাথে আমার রেজিস্ট্রেশন একটা প্যানেল চলে আসবে। তো সেটা করছিলাম, তো প্রেস করছি, দেখেন নেম এবং কমেন্ট, একটা রেজিস্ট্রেশন বক্স চলে আসছে। এখন কথা হচ্ছে প্রেস করার সাথে সাথে এই জিনিসটা আপনি আনতেই পারেন, এটা কঠিন কিছু না, কিন্তু কথা হচ্ছে যখন আবার প্রেস করছি তখন চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটু লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এফেক্ট শিখেছি না, সেই এফেক্টের লজিকটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যখন প্রেস করছি এই যে অংশটা রেজিস্ট্রেশন প্যানেলটা আসছে, এটা আসতেছে ইনার HTML এর মাধ্যমে। তার মানে এই টোটাল রেজিস্ট্রেশন প্যানেলটা আমি ডিজাইন করেছি কোথায়? জাভাস্ক্রিপ্টের কোডের মধ্যে। তো সেটা যদি করতে হয়, দেখেন আমি জাস্ট এখানে একটা বাটন রেখেছি, ওকে, জাস্ট একটা বাটন রেখেছি এবং ফাংশনকে কল করেছি। কমেন্ট হচ্ছে আমার ফাংশন, সো ফাংশনে চলে যাই, ফাংশনটা এক্সিকিউট হয়েছে, তাই তো? আচ্ছা, এবার আমি বলছি যে একটা ভ্যারিয়েবল লাইক কমেন্ট, তার ভিতরে আমি সবগুলো HTML এর কোড লিখেছি। এই টোটাল কোডটা হচ্ছে দিস ওয়ান, এখানে এই কোডটা হচ্ছে কি ওই অংশটুকু, HTML এর এই অংশটুকুই কিন্তু হচ্ছে ওইটা যেটা শো করছে। সো আপনি যেটা শো করাতে চাচ্ছেন সেটা এইভাবে লিখবেন, ঠিক আছে, এইভাবে লিখলেন। লেখার পর এই অংশটাকে আমি একটা ভ্যারিয়েবলে নিয়েছি, নাম বলছি কি? কমেন্ট। এখন এই কমেন্টটাকে আমি শো করাবো কোথায়? HTML এর পোর্শনে, আর HTML এর একটা নির্দিষ্ট পোর্শনে আমি শো করাতে চাচ্ছি। ঠিক আছে, একটা নির্দিষ্ট পোর্শনে শো করাতে চাচ্ছি, সেটার জন্য আমি এখানে গেট এলিমেন্ট বাই আইডি একটা আইডি নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই আইডিটা আমি যেখানে পেস্ট করব আমার এই আউটপুটটা সেখানেই আসবে, সেখানেই শো করবে, তাই না? আমি যদি এখানে এমন হতো যে লাইক এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে দিলাম, তাহলে তো যে কোনো জায়গায় শো হয়ে যাচ্ছে, তাই না? বাট আমি চাচ্ছি একটা স্পেসিফিক জায়গায় যেখানে আমার দরকার আমি সেখানে শো করাবো। এখন এই কন্ডিশন যদি আমি না যাই, আমার একটা টেমপ্লেট আছে, এখন টেমপ্লেটের আমি স্পেসিফিক একটা জায়গাতে শো করাতে যাচ্ছি, তাহলে সেটা তো পসিবল হচ্ছে না। আপনি এখানে ডকুমেন্ট ডট রাইট দিলে একদম উপরে পোর্শনে সে শো করবে, তাই না? ডিফল্ট হিসেবে একটা শো করলো, এটা তো হচ্ছে না, কারণ আমার স্পেসিফিক একটা জায়গায় শো করাতে হবে, আর স্পেসিফিক জায়গায় শো করানোর জন্যই আমি একটা স্পেসিফিক আইডি নিয়ে নিয়েছি। এটা অবশ্যই ইউনিক হতে হবে, এটার সাথে অন্যের সাথে যদি কনফ্লিক্ট করে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, সো একটা আইডি নিয়ে নিলাম। আচ্ছা, এই আইডিটা হচ্ছে আমার ইউনিক, তাহলে যেখানে আমি শো করাতে যাচ্ছি তার আইডি নিয়ে নিলাম। ওকে, এখন সেই জায়গাতে যদি শো করাতে হয় তাহলে কি লিখতে হবে? ইনার HTML। কেন লিখতে হবে? কারণ এই অংশটা কি, এখন কথা হচ্ছে আমি ভাত খাচ্ছি একটু পিছনে এসে, ভাতটা আমি সামনেতেও খেতে পারি,
তার মানে কি আপনি এই ভ্যারিয়েবলটা না লিখে আপনি যদি সরাসরি এই কোডটা এখানে লিখে দেন তাও হইতো, বাট এটা দেখতে সুন্দর লাগে, এটা দেখতে সুন্দর লাগে এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যার জন্য আমরা এভাবে করেছি। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এই জিনিসটাকে সরাসরি এখানে লিখবো, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, তাহলে একটা ভ্যারিয়েবল আপনার কমে যাবে, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সুন্দর। আচ্ছা, এখন কথা হচ্ছে তার মানে যখন আমি বাটন প্রেস করছি এই জিনিসটা আমার কিন্তু এখন এক্সিকিউট করছে, বাট এটা কিন্তু এই অবস্থায় থাকছে, এই বাটনে আবার যখন প্রেস করছি সে যাচ্ছে না, বাট আমি চাচ্ছি যে সে চলে যাক, লাইক দিস ওয়ান, এরকম হোক, ঠিক আছে, আসছে আবার যাতে চলে যায়। আর চলে যাওয়ার জন্যই কি করেছি, কন্ডিশন অ্যাপ্লাই করেছে। আর কন্ডিশন গুলো এবার কি আমরা একটু দেখি। দিস ওয়ান একটা ভ্যারিয়েবল লিখেছি, এর একটা ভ্যালু আমি দিয়ে দিয়েছি কি 0, এটা কাজ করবে গ্লোবালি, সবার জন্য কাজ করবে, ওকে। সো একটা ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার একটা পেজের মধ্যে বা একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে যদি অসংখ্য লজিক আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয় ডিফারেন্ট টাইপ অফ ফাংশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে গ্লোবাল ভ্যারিয়েবলটা আপনি লিখছেন সেটার সাথে অন্যগুলা যাতে কনফ্লিক্ট না করে, তাই না, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো অন্য একটা ফাংশনে যদি আপনি লজিক খাটাতে যান সেক্ষেত্রে মনে রাখবেন যে এটা দিয়েছেন বি, সরি এ, তাহলে ওটা দিবেন বি বা সি বা অন্য কিছু একটা দিবেন যাতে করে মিলে না যায়, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ওকে। সো এটা গ্লোবালি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যালু দিয়েছি ফার্স্টে ডিফল্ট হিসেবে কি 0, তার মানে যখনই আমি এই কমেন্টে প্রেস করছি আমার ইফ এর মধ্যে আমি ভ্যালু দিয়েছি ইকুয়াল ইকুয়াল 0, তার মানে যখনই বাটনে যখনই প্রেস করছি তখন সে ইফে ভ্যালু কত পাচ্ছে 0, সে সরাসরি কোথায় ইফে ঢুকে যাচ্ছে না, সরাসরি ইফে ঢুকে যাচ্ছে। আর সরাসরি যখন সে ইফে ঢুকে যাচ্ছে লাইক দিস ওয়ান, আমার ফার্স্ট টাইম তো এই অবস্থা আছে, বাটন প্রেস করছি চলে আসছে, তার মানে এখন কিন্তু আমার কোথায় আছে, ইফের ভিতরে আছে, ইফে আছে। আচ্ছা, ইফে আছে, এখন আমি আবার চাইবো যে কি বাটনটা যখন আবার প্রেস করব অন্য কিছু একটা এক্সিকিউট করবে। আপনি এটা কিন্তু ডাইনামিকলিও করতে পারেন, লাইক আবার যদি প্রেস করেন অন্যরকম কোন একটা রেজিস্ট্রেশন চলে আসবে, অন্যরকম কোন একটা রেজিস্ট্রেশন চলে আসবে, আবার প্রেস করবেন আরেক ধরনের রেজিস্ট্রেশন চলে আসবে, পারা যাবে না। আমরা এফেক্ট যেরকম শিখেছি, বাট এখানে আমি লজিক খাটাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সো যারা ফার্স্ট ব্যাচ তারা শিখেছে, তাদেরকে আমি শিখেছি, আপনারা যারা শিখে নাই তাদের জন্য রিপিট করছি, সেটা একটু দেখে নেন, ঠিক আছে। আচ্ছা, সো এখন এই জায়গাতে আমাদের লজিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আসবে আর একটা হচ্ছে যাবে, তাই না, দুটো লজিক। সো দুটো লজিকের জন্য আমাদের 0 এবং 1ই যথেষ্ট, তাই না, 0 এবং 1 এটা কিন্তু ট্রগলের কাজ করে। আজকে কিন্তু আমরা জাভা জেকিউরিতে শিখবো ট্রগল কিভাবে কাজ করে। সো ট্রগল যে কাজটা করে সেটা কিন্তু আপনারা শিখে গেলেন, ঠিক আছে, লজিক্যালি শিখে গেলেন যে কিভাবে এটা বানাতে হয়। সো যার জন্য এখানে ভিতরে ইফের ভিতর যখনই আমরা আসছি ডিফল্ট হিসেবে এখানে আমরা আরেকটা ভ্যালু সেট করে দিচ্ছি, এর ভ্যালু কত এখন 1, তার মানে ইফে যখন এই অবস্থায় আছে তখন এখন এর ভ্যালু কত এখানে, আচ্ছা 1। এখন আবার যখন নিচ থেকে কমেন্টে প্রেস করছি সে গ্লোবালি এই ভ্যালুটা চিন্তা করছে না, এর ভ্যালু কত 0, সে কি তাহলে এই ইফটাকে এক্সিকিউট করবে, করবে না, কারণ এটা 0 না, সে খুঁজবে কি 1 সাথে কোনটা চেক করবে, 1 এর সাথে কোনটা মিলছে সেটা চেক করবে। সো চেক করছে কোনটা তাহলে এলস ইফটা না, কারণ এটা কি a ইকুয়াল ইকুয়াল 1, তার মানে এর ভিতরে যাচ্ছে। এখন এর ভিতরে দেখেন আইডি আমার ঠিকই আছে, বাট ইনার স্টেমলে আমি কি দিয়েছি, জাস্ট ফাঁকা একটা ব্ল্যাঙ্ক কিছু দিয়ে দিয়েছি, তার মানে যখনই সে এখানে আসছে তখনই সে কি পাচ্ছে, ফাঁকা পাচ্ছে, তার মানে খালি হয়ে যাচ্ছে। আবার আমি ডিফল্টে একটা ভ্যালু সেট করে দিয়েছি কি 0, তার মানে আবার যখন আপনি প্রেস করবেন পূর্বে অবস্থায় আবার চলে আসবে। লজিকটা বোঝা যাচ্ছে? যারা সেকেন্ড ব্যাচে তাদের জন্য একটু প্রবলেম হতে পারে কারণ তাদের ক্লাস আমি করাই নাই, বা যারা ফার্স্ট ব্যাচ তারা আই থিঙ্ক এবার ক্লিয়ার, ওকে। সো যারা সেকেন্ড ব্যাচ তারা কিছুটা ট্রাই করেন যে বুঝে নিতে, ওকে। না, এই যে উনি তো মেবি সেকেন্ড ব্যাচে।
দেখেন jQuery-র জন্য কি করেছি, সেম আগের মতোই একটা নতুন ফোল্ডার নিয়েছি, SAP ওয়েব ডিজাইন jQuery ব্যাচ 22 and 23 একসাথে। সেটাকে আগের মতোই HTML এর একটা প্রজেক্ট নিয়েছি, তার মধ্যে কি করেছি, ওইটার সাথে কানেকশন করেছি আমার এই ফোল্ডার, নেটবিনস এর সাথে ফোল্ডারের কানেকশন করেছে। আর ডিফল্ট যে ফাইলটা এসছে, আপনারা চাইলে নতুন একটা ফাইল নিয়ে নিতে পারেন, এটাকে বলছে হাইড। ঠিক আছে, ফার্স্টে আমরা হাইডটাকে দেখব যে কিভাবে কাজ করা হয়। হ্যাঁ, লাইক দিস ওয়ান, এটা আপনার ফোল্ডার না, এই ফোল্ডারে যদি এই ফোল্ডারে আপনার কাজ করতে হয়, তাহলে এই ফোল্ডারের সাথে আপনার নেটবিনসকে তো কানেক্টেড করতে হবে, আর সেটা তো আমরা জানি যে কিভাবে কানেক্ট করব। সো সেটাই করেছি, এখানে নতুন একটা প্রজেক্ট নিয়েছি HTML এর, লাইক দিস ওয়ান, HTML এর প্রজেক্ট নিয়েছি, প্রজেক্ট নেওয়ার পর জাস্ট ওই ফোল্ডারের সাথে কানেকশন করে দিয়েছি, দিস ফোল্ডার, এটার সাথে কানেকশন করে দিয়েছি, আমার একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এর ভিতরে এখন আমি নতুন নতুন ফাইল তৈরি করব, লাইক ফার্স্টে আমার যে ফাইল HTML হাইড HTML যেটা। ওকে, সো jQuery-টা কি অ্যাকচুয়ালি একটু বলি, আমরা বলি কি, আগেটা ক্লিয়ার হয়ে তারপর কাজ করব। কোনটা jQuery সেটা যদি না লাগে। হ্যাঁ, jQuery কি বলেন, আপনারা বলেন। হ্যাঁ, jQuery কি, কোয়েরি, এক্স্যাক্টলি। jQuery-টা হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে, ফার্স্ট কথা, এটা ভুল হয় অনেকের। jQuery কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা লাইব্রেরি। যে কাউর যে কোনো একটা দল বা গ্রুপ যারা ডেভেলপ করেছে জাভাস্ক্রিপ্টটাকে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটাকে খুব সুন্দর করে একটা ফরম্যাটে নিয়ে আসছে, আর সেটা হচ্ছে কি jQuery। লাইক দিস ওয়ান, আমরা যে আজকে জাভাস্ক্রিপ্টের বা প্রিভিয়াস ক্লাসে যে জাভাস্ক্রিপ্টের এফেক্টটা শিখেছি, লজিক্যাল, এই জিনিসটাকেই আপনি একটা ফাংশনে নিলেন, ঠিক আছে, একটা ফাংশনে নিলেন, বিল্টে একটা ফাংশনে নেওয়ার পর লজিকটা ইমপ্লিমেন্ট করলেন, লজিকটা ইমপ্লিমেন্ট করার পর এখন ওই ফাংশনটা আপনার কি বিল্ট-ইন ফাংশন হতে পারে না? ওইটাকে এখন যে কোনো বাটনে আপনি যদি প্রেস করে দেন, দিয়ে দেন যে এই বাটন যখনই প্রেস করবে আমার ওই ফাংশনে যাবে, সেম কাজটা করবে, তার মানে ওই বাটনটা এখন লজিক্যাল মোডে কি টগল হয়ে গেল না, প্রেস করছেন কিছু আসছে, প্রেস করছেন চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে ওইটার ভিতরে ইমপ্লিমেন্ট করবেন আপনি যা খুশি তাই, কিন্তু বাটনটাকে টগল হচ্ছে কিনা, এই ধরনের কাজগুলো, বা আমি একটা পোর্শনের কথা বলেছি, এরকম অনেকগুলো পোর্শন কমপ্লিট করে টোটাল একটা কমপ্লিট করে একটা প্যাকেজ আপনাদের সামনে দিয়েছি, যেটা হচ্ছে jQuery। তার মানে এর ইনারে যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের, ঠিক আছে, jQuery-র ভিতরে যত কাজ হচ্ছে সবগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি যদি কোনো একটা কাজ করেন, লাইক এই লজিক্যাল ওয়েটা আমরা যেটা বিল্ড আপ করেছি এতক্ষণ, এই কাজটা আমাদের করতে অনেকগুলো কোডের প্রয়োজন হয়েছে না, র প্রসেসেই তো আমাদের আগাতে হচ্ছে, লজিকও ইমপ্লিমেন্ট আমাদের করতে হচ্ছে, সবকিছুই আমাদের করতে হচ্ছে, যার জন্য আমাদের অনেকগুলো কোড লিখতে হচ্ছে। আর jQuery যদি আপনি ফলো করেন, সেই জিনিসটাকেই জাস্ট তারা কনভার্ট করেছে ফাংশনে, লাইক টগল একটা ফাংশন, আপনি ওকে শুধু দিয়ে দিলেই হয়ে যাবে, অটোমেটিকলি ওই এফেক্টটা সে এখানে আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তার মানে এর রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড যদি আমি বলি, লেফট হ্যান্ডে সে ক্ষুদ্র একটা ফাংশন নিয়েছে, বাট রাইট হ্যান্ডে তার জাভাস্ক্রিপ্টই রয়েছে, ঠিক আছে। আপনাদের সহজের জন্য এই কাজগুলোর তারা কোন একটা দল বা কোন একটা গ্রুপ তারা কমপ্লিট করেছে। jQuery-টা ফার্স্ট এসেছে কবে? 2006 সালে, কাছাকাছি না, অনেক দূরে। জাভাস্ক্রিপ্ট এসেছে 1995-এ, বাট jQuery-টা এসেছে কবে?
2006 জানুয়ারিতে ফার্স্ট আসছিল। হ্যাঁ, বাট তার পুরো দমে শুরু হয়েছিল অগাস্টে। সে রিলিজ হয়েছিল ফার্স্ট ওয়ান যে ভার্সনটা সেটা এসেছিল কবে, জানুয়ারিতে। আর যখন সে মাভাস শুরু করে তার মানে এটাই কি বলে প্রফেশনালি সে যখন যাত্রা শুরু করছে সেটা হচ্ছে অগাস্টে। ঠিক আছে, কে এনেছে বলেন তো? jQuery-টা প্রথম কনসেপ্টটা কার আনা? হ্যাঁ দেন, সার্চ দেন, প্রত্যেকেই সার্চ দেন। দুইজন ব্যক্তির নাম বলবেন, ঠিক আছে? একজন হচ্ছে জন রেসিক, আরেকজনকে? আচ্ছা, যখন এটা প্রথম আসে জানুয়ারিতে 2006-এ, ঠিক আছে, এটা নিয়ে আসে কে? জন রেস। আর তারপরে এই জিনিসটা সে ডেভেলপমেন্টের জন্য আরেকজনের উপর দায়িত্ব দেয়, আর তার নাম কি? টিমি উইলসন। ঠিক আছে, টিমি উইলসন না, টিমি উইলসনের একটা পুরো গ্রুপকে, ডেভেলপারকে এর দায়িত্ব দেয় এটাকে পরবর্তীতে এটাকে যাই বলেন ডেভেলপ বলেন আপডেটের জন্য। সো তার যাত্রা তাহলে 2006 থেকে শুরু, ঠিক আছে, এবং বর্তমানে যথেষ্ট পপুলার একটা লাইব্রেরি jQuery। এবং jQuery অনেক দিন স্টে করেছে, ঠিক আছে, অনেক দিন, এখনো করছে। আর jQuery-র পর আরেকটি স্টেপ এখন এসছে আপডেট, সেটা হচ্ছে jQuery UI। সেটা আরেকটু ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্ট, সেটা আরেকটু পরে স্টেপ। বাট প্রথম হচ্ছে কি jQuery-টা। সো অনেক কিছু এখন jQuery-তে পসিবল, অনেক কিছু কি পুরোটাই করা হয় এখন। আর জাভাস্ক্রিপ্টের র নিয়ে কেউ মাথা ঘামায় না। বাট আপনারা যেহেতু ডিজাইনার, আর আরেকটা জিনিস হচ্ছে র জিনিস যদি জানেন মজাটা কিন্তু সবসময় পাবেন, নয়তো যে এইভাবে কাজ করে এক্স্যাক্টলি এফেক্ট যদি না জানতেন, আজকে হয়তো jQuery শিখছেন, ট্রগল শিখছেন, খুব ইজিলি কাজ হয়ে যাচ্ছে, ভাল লাগছে, কিন্তু কোথাও না কোথাও ভিতর থেকে মানে ওই জিনিসটা আসে না যে আমি অ্যাকচুয়ালি জানি বাট এটার ইনারে কিভাবে কাজ করছে আমি কিন্তু জানি না। বাট জাভাস্ক্রিপ্ট শেখার পর আপনি কিন্তু এখন জেনে গেলেন যে অ্যাকচুয়ালি লজিকগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়। বা আপনি যদি এমন বলেন যে আমি তার কাজ করব না, আমি রতেই আগাবো, আমাকে ডেভেলপমেন্টে আরো যথেষ্ট কি করবে, বিল্ড করবে, আপনাকে নতুন নতুন পদক্ষেপ নিতে সাহায্য করবে, কনসেপ্ট বিল্ড আপ করবে, তো সেই ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতেই পারেন। আবার এমনও কিছু ফিচার আছে যেগুলো হয়তো jQuery দিয়ে আপনি পারবেন না, আপনাকে লজিক্যাল ওয়েতেই আগাতে হবে, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আপনাকে যথেষ্ট হেল্প করবে। এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা বললাম, বাট ডিজাইনের ক্ষেত্রে ম্যাক্সিমামই jQuery-টাই ফলো করে ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। সো jQuery যেহেতু একটা লাইব্রেরি, সুতরাং ফার্স্টেই যদি আমরা তাকে নিয়ে কাজ করতে হয় সেই লাইব্রেরিটা আমাদেরকে নামিয়ে নিতে হবে, ঠিক আছে, সেই লাইব্রেরিটা আমাদের নামিয়ে নিতে হবে, নামিয়ে নিয়ে দেন আমাদের প্রজেক্টে সেটাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে, ইনক্লুড করতে হবে, দেন আমরা তাকে ইউজ করতে পারবো। তো সেটা নামাবো কোত্থেকে? গুগলে যে jQuery.com দেখে সার্চ করি, দেখেন এখানে লেখাই আছে ডাউনলোড jQuery, ঠিক আছে, অথবা এই যে ডাউনলোড এখানেও বাটন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেই যাই, ঠিক আছে, ডাউনলোডে যাই, ডাউনলোড একটা বাটন আছে, দেখেন এখানে কিন্তু সব সুন্দর মতো দেওয়া আছে। ডাউনলোড এটা হলে কম্প্রেস হবে, এটা হলে আনকম্প্রেসড হবে। সো এইটা ফার্স্টেরটাই নামাই, কম্প্রেসটা নামাচ্ছি, কম্প্রেস করে সে দিয়ে দিল, তাই না? ইনস্টল দেওয়ার তো কিছু নাই, জাস্ট প্রেস করেন, প্রেস করেন তাহলেই নেমে যাবে, এই যেমন নেমে গেছে দেখেন। ওকে, সো এটাকে আমরা এখন কপি করব। সো আমার কোথায় আছে, ডাউনলোডস আছে মেবি,
না নামলে জোর করে নামান। দেখেন jQuery 3.1.0 main.js, ঠিক আছে, কপি করব, কপি করে আমাদের রুট ফোল্ডার কোনটা, এইটা, এর ভিতরে যাই, পাবলিকে যে এখানে পেস্ট করে দেব। প্রজেক্টের পাবলিক HTML এ যে পেস্ট করে দেব। পেরেছি সবাই? সো এবার একটু দেখি আমাদের এই যে দেখেন লিংকটা চলে আসছে না, লিংকটা খুব সুন্দর করে চলে আসছে। এখন এটা যেহেতু একটা লাইব্রেরি, এর ভিতরে অসংখ্য ফাংশন কমপ্লিট করা আছে, আপনাকে জাস্ট ধরে ধরে কি করতে হবে, কল করতে হবে, তাহলে হবে আপনি যেটা চান। সো ইউজটাকে বুঝতে হবে। আমি ড্র্যাগ এন্ড ড্রপ করছি, ধরে এখানে লিংক করে দিচ্ছে। যাদের ড্র্যাগ এন্ড ড্রপ প্রবলেম তারা এবার লেখেন স্ক্রিপ্ট src সোর্স টাইপ, দ্যাটস ইট। জাস্ট এখানে ধরেন কার্সার ধরে মাউস রাইট বাটন প্রেস করে টান দিয়ে আসেন। ড্র্যাগ এন্ড ড্রপ জানতেন না? দাদা প্রবলেম হয়ে গেল এই জিনিস শিখায়া, প্রবলেম হয়ে গেল, আগে বলবেন না? একটা জিনিস দেখেন, jQuery হচ্ছে jQuery UI এর আগে, সুতরাং jQuery UI কাজ করে jQuery কে নিয়েই, কিন্তু ওকে, jQuery UI কে নিয়ে, সরি jQuery কে নিয়ে jQuery UI গঠিত, সুতরাং এটা ছাড়া ওইটা কাজ করবে না, সুতরাং এটা অবশ্যই তার উপরে হতে হবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, jQuery টা সবসময় উপরে থাকবে। সো ড্র্যাগ এন্ড ড্রপ সিস্টেম করতে পারেন, আবার স্ক্রিপ্ট লিখেও কাজটা করতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা আস্তে আস্তে কি হচ্ছে, প্রফেশনাল লেভেলে যাচ্ছি, এত লেখার টাইম নেই, যত শর্টকাটে করা যায়, ঠিক আছে? দিস ইজ, আমি বলছি div, জাস্ট একটা টেক্সট লিখেছি, ওকে, দিস ইজ div। এখন আমি বলেছি যে হাইড, তাই না? তার মানে আমি jQuery এর মাধ্যমে এই divটাকে হাইড করে ফেলতে যাচ্ছি, ওকে, jQuery এর মাধ্যমে হাইড করে ফেলতে যাচ্ছে। সো হাইড করার অনেকগুলো ওয়ে আছে, আমি লাইক এখানে একটা বাটন সেট করি, বাটন হাইড। আমরা আগে বাটন সিস্টেমে শিখবো, তারপরে আমরা সরাসরি শিখবো। jQuery টা কি? জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরি, তাই তো? সো এনভায়রনমেন্টটা কার? জাভাস্ক্রিপ্টেরই, সুতরাং লিখতে হবে স্ক্রিপ্টের ভিতরে। এখন এখানে যেটা প্রত্যেকেই আগে দেখেন, কাজ বন্ধ, কাজ বন্ধ, কাজ বন্ধ, প্রত্যেকেই আগে দেখেন jQuery লেখার স্টাইলটা যদি আপনি একবার পিক করতে পারেন আর কোনো প্রবলেম নাই, বাট লেখাতেই ম্যাক্সিমাম আটকে যায়, ঠিক আছে? কিভাবে কোড লিখতে হয় সেটাই আটকে যায়। সো আগে লেখাটা দেখেন, তারপরে হচ্ছে কাজ। jQuery শুরু করতে হয় ডলার দিয়ে, ওকে, ডলারের ভিতর আমি এভাবে রাখলাম, দেন ডট দিলাম, আবার একটা ব্র্যাকেট দিলাম, সেমিকলন দিলাম, ওকে, ডট সেমিকলন, আবার ব্র্যাকেট, আবার লাস্টে সেমিকলন দিয়ে দিলাম, ঠিক আছে? এই অবস্থা, এটা হচ্ছে ফরম্যাট। এখন এর ভিতরে ফার্স্টে যখন শুরু করব কিভাবে কাজ করব, প্রথম কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা কি শিখেছি, ফার্স্টেই যদি কিছু করতে হয় ডকুমেন্ট করতে হয় না, ক্লাসটাকে নিতে হয় ডকুমেন্ট ডট, তাই না? সো এখানেও আপনি এই পুরোটাকে যদি ডকুমেন্টের মধ্যে আওতায় আনতে চান, সেক্ষেত্রে লিখতে হবে ডকুমেন্ট, ওকে। আর ডটের মাধ্যমে কি, আমরা তো জানি যে তার ক্লাসটাকে এক্সিকিউট করছে অবজেক্ট আকারে, তাই না? অবজেক্ট কল করছে। এখন আপনি কন্ট্রোল স্পেস প্রেস করেন,
jQuery মানে ডকুমেন্টের মধ্যে যত ফাংশন আছে jQuery রিলেটেড সব দেখেন চলে আসছে, সব চলে আসছে, যতগুলো বানানো আছে অনেক আছে, অভাব নেই। ওকে, তো সবগুলো মেথড কিন্তু চলে আসছে। আচ্ছা, ফার্স্ট টাইম যখন jQuery রিলেটেড কাজ করতে হয় তখন ডকুমেন্টটাকে রেডি করতে হয়, ঠিক আছে, যে তুমি রেডি, কাজের জন্য উপযোগী, তুমি যে কোনো কাজ শুরু করতে পারো, সেটার জন্য একটা মেথড রয়েছে, নাম হচ্ছে রেডি, লাইক দিস ওয়ান, রেডি। রেডি একটা মেথড, ঠিক আছে। এই রেডির মাধ্যমে কি করবে, ডকুমেন্টটাকে সে পুরো কি করছে, রেডি করে ফেলছে, তৈরি করছে, উপযোগী তৈরি করছে, যে এখন তুমি ঠিক আছে, কাজ যে কোনো কাজের জন্য তুমি এখন তৈরি। সো নাও এর ভিতরে রেডি ফাংশনে, এটার ভিতরে এখন আমরা কি করব, আমাদের যত মনের যা খুশি তাই এক্সিকিউট করব। আর সেগুলো কি ফাংশন আকারে করি না আমরা, যা কিছু বাটনে হিট করছি কি আকারে করছি, ফাংশন আকারে না। সো এখানে লিখবো ফাংশন। ফাংশন লিখতে হবে না, জাস্ট ফাংশন লিখলেই হবে। ফাংশনের যে ইন্ডেক্সটা সেটা লেখার দরকার নাই, যে ফাংশন লিখলেই হবে, ঠিক আছে। সো ফাংশনের পর আমরা ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট দিচ্ছে, তারপরে কি ফাংশন লেখার জন্য স্টেটমেন্ট, ফাংশনের ভিতরে কোড লেখার জন্য কি করি, সেকেন্ড ব্র্যাকেট দিই না, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইটুকু ফরম্যাট প্রত্যেকেই নিয়ে আসে। তো ডলার দিয়ে ফার্স্টে শুরু করতে হবে, এটা হচ্ছে jQuery রুলস, ঠিক আছে, রুলস এটা দিয়ে শুরু করতে হবে। দেন আমরা কি করি, একটা ক্লাসকে এক্সিকিউট করি না, সেই ক্লাসের ভিতরের জিনিসগুলোকে আমরা ইউজ করি, তাই তো, সেখানে সবগুলো মেথড রয়েছে। সো সেই ক্লাসটা হচ্ছে কি ডকুমেন্ট, ডটের মাধ্যমে কি ওই ক্লাসের আমরা অনুমতি নিচ্ছি, তারপরে কন্ট্রোল স্পেস ক্লিক করেন, দেখেন সব চলে আসছে। আপনি যদি ডট না লিখে লেখেন, দেখেন কিছুই আসে নাই, এগুলো ডিফল্ট, সে দেখাই দিচ্ছে কিছু একটা, বাট আসবে না, অরিজিনাল যে ফাংশনগুলো আছে সেগুলো কিচ্ছু আসবে না, ঠিক আছে। ডট যখনই দিচ্ছেন দেখেন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সবগুলো ফাংশনের আমাকে অনুমতি দিয়ে দিয়েছে যে তুমি সব ফাংশন ইউজ করতে পারো। এরপর যেটা আমরা করছি, রেডি হচ্ছে তার একটা বিল্ট ইন ফাংশন মেথড, ঠিক আছে। এর মাধ্যমে টোটাল ডকুমেন্টটাকে আমি কি করছি, রেডি করে নিচ্ছি, উপযোগী তৈরি করছি, যে এর ভিতরে এখন আমরা কাজ করব। আর যখন আমরা কোনো কিছু হিট করি তখন কোথায় কল হয়, ফাংশনে না, যার জন্য এই রেডির ভিতরে একটা ফাংশন এক্সিকিউট করলাম। এর ইন্ডেক্স লেখার দরকার নেই, জাস্ট আমরা লিখে দেবো কি ফাংশন, যে কোনো ধরনের ফাংশন আপনি এক্সিকিউট করতে পারবেন। কোন ধরনের ফাংশন লিখছেন এটা তার বলার দরকার নাই, জাস্ট ফাংশন লিখলেই হবে। এরপর কি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই না, কিসের জন্য, প্যারামিটারের জন্য, তাই না, বিভিন্ন ধরনের প্যারামিটারের জন্য ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটটা দিই। আর ফাংশনের ভিতরে আমরা কি লিখি, আমাদের যত কোড আছে, তো ওই কোডের জন্য আমরা কি দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দুইটা কার্লি, তাই না, ফরম্যাটটা সেইটুকু হয়েছে। অবশ্যই এখানে সেমিকলন দিবেন, যেভাবে আছে ঠিক সেভাবে। ওকে, এখন এন্টার দেন। সো এইটা গেল প্রাথমিক, ডকুমেন্ট আমাদের রেডি, ঠিক আছে। এইটুকু কাজ না হলে কারোর কাজ হবে না। সো ফার্স্ট ইনিশিয়াল অবস্থা এইটা রেডি। এখন হচ্ছে ক্লায়েন্ট আর আপনি যা বলবে আপনি তাই করবেন, আজ্ঞাবহ দাসের মতন একটা, ঠিক আছে, যা বলবেন সেটা করবেন। jQueryর মজাই হচ্ছে এটা, দেখে দেখে jQueryতে কাজ করা যায়, ঠিক আছে, দেখে দেখেই jQueryতে কাজ করা যায়। এখন আমার সামনে ভিউ হচ্ছে কি, বাটন প্রেস করব ডিপটা হাইড হয়ে যাবে, তাই না, আমার সামনে হচ্ছে ভিউ। সো ভিউ দেখবো আর কোড লিখবো, এটা হচ্ছে jQueryর মজা। সো এখন ফার্স্টে কন্ডিশন হচ্ছে কি, বাটন প্রেস করব, দেন কি হবে, ডিভাইড হবে, তার মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে বাটন প্রেস করা, তাই তো। এখন ইভেন্ট আমরা অনেকগুলো শিখেছি না, অন ক্লিক, অন ডিবিএল, ডবল ক্লিক, অন কি আপ, তাই না, অনেকগুলো শিখেছি না, এগুলোকে এক একটা কি বলে, ইভেন্ট অ্যাট্রিবিউট। বাট ফার্স্ট টাইম আমরা অন ক্লিক থেকেই শুরু করব। ওকে, ম্যাক্সিমাম কাজই হয় অ্যাকচুয়ালি অন ক্লিকে, কিছু কিছু কাজ হয় ডিফারেন্ট, সেটাও আমরা শিখবো। ওকে, সো আজকে যে ক্লাসটা হবে এটার নাম হচ্ছে jQueryর এফেক্ট, ঠিক আছে, jQueryর মাধ্যমে কিভাবে এফেক্ট তৈরি করতে পারে চেষ্টা করব। তারপরে যদি সময় থাকে jQuery HTML CSS নিয়ে কিছুটা কাজ করার
স্টেপ বাই স্টেপ আসবে। তারপর ফর্ম নিয়ে কাজ করার চেষ্টা করব এবং দেন আপনাদেরকে এই ইভেন্ট সম্পর্কে কিছুটা আইডিয়া দেব, যে ইভেন্ট গুলো কিভাবে কাজ করে, যে অন অন ক্লিক, অন ইভেন্ট, অন ফোকাস, এগুলো কিভাবে কাজ করে। ওকে, সো আস্তে আস্তে আমাদের সেটা চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে যে বাটন প্রেস করব, ফাংশন এক্সিকিউট করব। সো এইখানে তাহলে আবার লিখি ডলার, নতুন একটা লাইন লেখার জন্য ডলার লিখব, ডট, আবার এইভাবে লিখি। লিখেছি না সবাই? ওকে, সো এখন সেকেন্ড কাজ হচ্ছে লাইক আমি বাটন প্রেস করব, কাজ এক্সিকিউট হবে, বাট প্রথম কাজটা হচ্ছে বাটন প্রেস করা, তাই তো? সো এখানে স্ট্রিং সাইন, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন যাই দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? স্ট্রিং সাইন, তারপরে লিখবো বাটন, বাটন, ওকে, যে বাটন, দেন ডটের পর কি বলছি, যে বাটন প্রেস, তার মানে বাটন ক্লিক করব। সো দেখেন ক্লিক যখনই দিচ্ছেন, ক্লিক কিন্তু একটা মেথড রয়েছে, ওকে, সো এটা প্রেস করি, হয়ে গেছে? ওকে, সো বাটন প্রেস করার কি পরে কি হবে, বাটন প্রেস করার পর আবার ফাংশন এক্সিকিউট হবে না? ফার্স্ট টাইম কি এই ফাংশনের মাধ্যমে আমি টোটাল ফাংশনটাকে রেডি করেছি। এখন আবার ক্লিক করলে কি, যখনই আমি বাটন প্রেস করি তখন তো আমার ইন্ডিভিজুয়াল এক একটা ফাংশন এক্সিকিউট করে, তাই না? সো আমি এখানে আবার বলবো ফাংশন, সেম ফরম্যাট, এন্টার দিব, ওকে, এন্টার দিলাম। এখন পরের স্টেপটা, যে এখন এর হাইট, এখন তো আমি প্রেস করে ফেলেছি, প্রেস করার পর এখন কি হবে, তো প্রেস করার পর আমি চাচ্ছি এই ডিভটা হাইড হয়ে যাবে, ওকে, সো আবার ডলার লিখি, ডিভ লিখি, তারপর ডট দেই, দেখেন হাইট একটা মেথডই রয়েছে, এন্টার দিচ্ছি, সেমিকোলন দিয়ে দিলাম, কোড কমপ্লিট। এটা এবার যদি রান করে, এই অবস্থা আছে, তাই তো? প্রেস করছি, চলে গেছে। প্রথম কনসেপ্ট গুলো যাবে বেসিকের উপর, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেলে যে কোনো জেকিউরি করা কোনো ব্যাপার না। সো এখন আরেকটা ডিভ নিলাম, 1 2, ওকে, দুইটা ডিভ, ঠিক আছে, দুইটা ডিভ। এখন রিলোড দেই, দুইটা ডিভ, দিস ইজ 1, দিস ইজ 2, হাইড করছি, সব হাইড হয়ে যাচ্ছে, এটা কি ঠিক? ঠিক, একদিক থেকে তো ঠিক, তাই না? লাইক আমি আমার একটা টেমপ্লেটে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, আমি সবগুলো হাইড করে ফেলতে যাচ্ছি, ঠিক আছে, বাট আমি যদি ইউনিক একটাকে হাইড করতে চাই, যে একটা একটা হাইড করব, তাই না? সেই ক্ষেত্রে কি করতে হবে? একটাকে বলে দিব, ওখানে হাইড করে দিব, বিভাইড থেকে হবে না? সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্লাস অথবা আইডি সেট করতে হবে, ক্লাস ওইটাই বলছি, অথবা ক্লাস আইডি সেট করে ওইখানে আইডি সেট করতে হবে, লাইক দিস ওয়ান। আপনি যেটাকে হাইড করছেন এটাকে বলে দিবেন কি, লাইক আইডি যদি দেন তাহলে হ্যাশ দিবেন, ঠিক আছে, হ্যাশ দিয়ে কি div1 বলে দেন, ওকে। সো নাও এই আইডিটা আমি এখানে এসে পাস করব div1, ওকে। সো নাও
এবার যদি রিলোড দেই, প্রেস করি, ইন্ডিভিজুয়াল একটা ডিভ কে হয়েছে। এখন যদি আমার আরেকটা বাটন থাকে এবং সেই বাটনে যদি আবার প্রেস করি, সেকেন্ডটা হাইড হবে। মানে আপনি ইন্ডিভিজুয়াল করতে পারছেন আইডি দিয়ে। এখানে যদি আপনি ক্লাস ইউজ করেন আগের মতোই, তাহলে ডট দিবেন আর এখানে কি লিখবেন, ক্লাস। বোঝা যাচ্ছে? দুইটাই ইউজ করতে হবে। তাহলে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে কি, এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যদি আপনার একটা ডিভ হয়, যে আপনি একটা ডিভি আছে সেটা নিয়ে কাজ করবেন, তাহলে সরাসরি ডিভ দিয়ে দিতে পারছেন, কোনো সমস্যা নাই। আর যদি একের অধিক হয়, আপনাকে আইডি সেট করতে হবে, আইডি অথবা ক্লাস সেট করতে হবে। সো তিনটা বাটন নেবেন, তিনটা ডিফারেন্ট টাইপ অফ ডিভ নেবেন, কালার হবে ডিফারেন্ট। বাটনে এক একটা বাটন প্রেস করব, একটা একটা করে ডিভ ইন্ডিভিজুয়াল ভাবে কি হবে, হাইড হবে। করি, নতুন ফাইল নিয়ে নেব, নাম দিচ্ছি শো। নাম দিচ্ছি শো। সো হাইডের যতগুলো কোড আছে সবগুলোকে কপি করব, করে শোতে পেস্ট করে দেব। আপনারা দিবেন না, আপনারা চাইলে লেখেন, আপনারা আগে দেখেন জিনিসটা। অনেকগুলো মেথড শেখার চেষ্টা করব। সো আগে আমরা হাইড করেছি না, এখন আমরা শো করতে যাচ্ছি। লাইক দিস ওয়ান, আমি আগের মতো রাখি, একটা ডিভ আছে তাই তো, একটা ডিভ আছে, আইডি টাইডি কিছুই রাখবো না, সেম আগের অবস্থায় নিয়ে যাচ্ছি। বাটন, আমার বাটনে আছে একটা। সো আমি বলছি এটাকে স্টাইল দিয়ে ডিসপ্লে নান, ঠিক আছে। এই ডিভটাকে ফার্স্টে স্টাইল বলে দিয়েছি কি, ডিসপ্লে নান ফার্স্ট। সো এটাকে আমরা রান করি একটু। ডিসপ্লে কিন্তু নান অবস্থায় আছে তাই না, সেই ডিভটা কিন্তু নাই। বাট বাটন যখন শো প্রেস করব, আমার ডিভটা কি শো করবে তাই না, যখনই বাটন প্রেস করব ডিভটা শো করবে। সো হাইডের এখানে আরেকটা মেথড আছে শো, ঠিক আছে। হাইডের এখানে আরেকটা মেথড কি শো, মনে থাকবে, প্রেস করছি, চলে আসছে না। এখন আপনাদের টাস্ক আরেকটু বেড়ে গেল, আগের যে কাজগুলো করেছেন সেগুলোকেই এখন শো করবেন, হাইডও করবেন, ঠিক আছে। বাটন প্রেস করবেন, শো হবে, প্রেস করবেন আবার হাইড হয়ে যাবে, হাইডও রাখতেছেন, শো করতেছেন, ঠিক আছে। বাট ফার্স্ট টাইম যখন আসবে তখন কিন্তু ডিসপ্লে নাম থাকবে, ফার্স্ট টাইম যখন আসবে ডিসপ্লে নাম থাকবে। বাটন প্রেস করছি, শো হচ্ছে, আবার একটা বাটন নেন হাইডের জন্য, বাটন প্রেস করছি, হাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আরেকটু মজা আছে, সেটা হচ্ছে এবার আমরা শো হাইড দুইটাই দরকার নেই, আমরা শিখেছি জাস্ট জানার জন্য। বাট এখন আমরা আরেকটা মেথড ইউজ করব যার মাধ্যমে একটা বাটন দিয়ে দুইটাই পসিবল, সেটা কি টগল। আমরা এইটাকে নিলাম, কপি করলাম, নতুন একটা ফাইল নিচ্ছি, একটু ভালো সবাই দেখেন, টাইপের দরকার নাই, সবাই দেখেন এখানে ভিডিওতে আছে, ভিডিও বাসায় দেখে ভালো করে ট্রাই করবেন। বাট নতুন টপিকে অবশ্যই কনসেন্ট্রেট করবেন, নতুনটাতে, ঠিক আছে। আগেরটা বলে যাই, নতুন ফাইল নিচ্ছি, মেথডগুলো মনে রাখবেন, ট্রগল, ঠিক আছে। সো
এইটাতে পেস্ট করছি আগের কোডটাকেই। ওকে, বারবার লিখলে আমার টাইম ওয়েস্ট হচ্ছে। সো এখানে বলছে টগল, একটা ডিভ নিয়ে আমি কাজ করছি, তাই তো? সো এই শো এর জায়গায় তখন দিয়ে দিব কি, এখন এটাকে আমরা একটু রান করব। রান করলাম, তাই না? ফার্স্ট টাইম আমি ডিসপ্লে কি বলছি, নান। ওকে, ডিসপ্লে নান বলছি। সো ফার্স্ট টাইম ডিসপ্লে নান আসছে। টগল কি করে দেখেন, এন আছে না? আবার প্রেস করছি, টগল দিলেই দুটাই হচ্ছে। বাট তাই বলে এটা না যে টগল দিলে আপনি সব করতে পারবেন। আপনার অনেক কাজ এমন আছে যেখানে আপনার হাইড লাগবে, যেখানে আপনার শো লাগবে। লজিক্যাল ইমপ্লিমেন্ট গুলো যখন করবেন তখন আপনার কিন্তু হাইড শো খুবই ইম্পর্টেন্ট, তাই না? ওই সময় কিন্তু টগল দিয়ে হবে না, কোনটা আপনি হাইড করবেন কোনটা শোতে রাখবেন সবগুলো কিন্তু ওই সময় ইমপ্লিমেন্ট করতে হবে। তখনই হতো প্রবলেম, এই জন্য হচ্ছে কথা। এখন দেখেন টগল একটা বাটনে, তার মানে এই লজিকটা আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে শিখেছি না, লজিক্যাল ওয়েতে শিখিয়েছি না, 0 1 দিয়ে। এখন এটার ডিফল্টে কি আছে আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি না? তাহলে এখন কোনো প্রবলেম হলে এই ধরনের সলিউশন আপনি করতে পারবেন না খুব ইজিলি। এক্স্যাক্টলি। সো এটা এবার প্রত্যেকেই করি, করা যাবে। প্রত্যেকে কাজটা বাসায় কমপ্লিট করে নেক্সট ক্লাসে নিয়ে আসবেন। প্রত্যেকেই কাজটা কমপ্লিট করে নেক্সট ক্লাস নিয়ে আসবেন। এটা ইউআল দিয়ে তৈরি করবেন মেনুটা, না পারলে দেখিয়ে দেব। হুম, না এটা জরুরি না। আচ্ছা, একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি jQuery fading, ওইটা রাখেন, বুঝা গেছে। সো ওইটা হচ্ছে নতুন একটা HTML এর ফাইল নিলাম jQuery fading। আজকে যে মানে কাজটা দিয়েছি এই কাজটা অবশ্যই কালকে প্রত্যেকেই দেখাবেন, চাই প্রত্যেকেই অবশ্যই এই কাজটা দেখাবেন, ঠিক আছে? না পারলে দেখিয়ে দিব, বাট এটা আসলে এখন আপনাদের পারার দরকার ছিল। এখনই দেখিয়ে দিতে পারি আমি চাইলে, কিন্তু আমি যদি দেখিয়ে দিই আপনারা কিছুই শিখবেন না, তাই না? সো সেটা পেন্ডিং রাখছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আই থিঙ্ক সবাই পারবেন, ঠিক আছে? কাজটা শিখলে অনেকটুকু আপনার ইমপ্রুভমেন্ট হবে। সো নতুন একটা দেখি, jQuery fading, fading। ঠিক আছে, রাখেন, দেখবো।
সো এইভাবে ডিসপ্লে ফার্স্ট টাইম নন বলে দেব। তিনটা বক্স নিলাম, না এটা করছি না, এটা ডিফারেন্ট। তিনটা বক্স নিলাম, বক্স 2 বক্স 3। ডেফিনেটলি করেন। সো তিনটা কালার নিলাম, এটাকে রান করি। ডিসপ্লে যেহেতু নান করে দিয়েছি, যার জন্য শো করবে না, বাট নিচে আমি একটা বাটন নেব, বাটন ফেড ইন বলছে, এটাকে কাট করে বাটনের উপরে দিয়ে দিই, নিচে আসবে। সো যখনই আমরা কাজ করব, প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে লিঙ্ক করে দেওয়া, নয়তো যে কিউরি কিন্তু কাজ করবে না, লিঙ্ক করে দিতে হবে। সো ডকুমেন্ট ডট রেডি, এখন আর বসে থাকবো না, আপনারা এখন জানেন, এখন সমানে টানবো। সো ডকুমেন্ট ডট, এরপর কি বলছি, এরপর বলছি বাটন, ডিসপ্লে নান করে দিলাম ফার্স্ট টাইম। বাটন যখন ক্লিক করব ফাংশন এক্সিকিউট করবে। ফাংশনে কি করবে, এরপর যেটা করবে, আমি এখানে একটা আইডি সেট করব, div1 ডট ফেড ইন, ঠিক আছে? তিনটা ডিসপ্লে করবে, div2 div3। যখনই বাটন প্রেস করব এই তিনটা ডিভ ডিসপ্লে করবে, div1 2 ঠিক আছে, div3, তিনটারই আইডি সেট করে দিলাম। বাটন আসছে, যখন দিচ্ছি তিনটেই চলে আসছে না, কিন্তু একটা কি আসছে, একটা অ্যানিমেটেড বা একটা এফেক্টের মাধ্যমে আসছে। আবার দেখেন, একটা এফেক্টের মাধ্যমে চলে আসছে না, একটা এফেক্টের মাধ্যমে আসছে। এটার মধ্যে আমরা আরেকটু এফেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যে ডিলে করবে একটা ডিভের থেকে আরেকটা ডিভ, কিছুটা টাইম কি করবে, ডিলে করবে, ট্রানজিশনের যে কাজটা করে থাকি। তো সেটা আমরা এখানেই সেট করতে পারি। এখানে বললাম ফাস্ট, আপনি যদি কুইকলি এক্সপ্রেস করতে চান সেটা ফাস্ট দিবেন, ঠিক আছে? এখানে বলতে পারেন স্লো, স্লো কাজ করলে স্লো দিবেন, আর এখানে সরাসরি আপনি মিলি সেকেন্ডও দিয়ে দিতে পারেন। তিন ধরনের ডাটা আপনি এখানে দিতে পারেন। আমি টাইম দিচ্ছি, আগে এক্সিকিউশন করে দেখাই আপনাদেরকে। সো এফেক্ট করছে না, লাইক দিস ওয়ান, আর একটু যাই, এফেক্ট করছে। আপনি যতটুকু টাইম দিবেন ততটা সুন্দর হবে। লাইক আমি এখানে বলছি 1000, এখানে বলছি 2000, এগুলো কিন্তু মিলি সেকেন্ড, ঠিক আছে? এফেক্ট হচ্ছে না। সো এই এফেক্ট গুলো তৈরি করা হয় মূলত ফেড ইন এর মাধ্যমে। সো সেম প্রসেস আপনারা এই টাস্কটা যেভাবে কমপ্লিট করবেন, আমি চাচ্ছি তিনটা টাস্ক একসাথে কমপ্লিট করতে। এখানে আরেকটা আছে ফেড আউট,
সো এই জায়গাতে আরেকটা বাটন নেবেন, ঠিক আছে, এখানে আরেকটা বাটন নেবেন, ফেড আউট বলবেন বাটনে, আর এই টোটালটাকে তখন কি করবেন, কপি করে নিচে দিবেন, ওই বাটনে প্রেস করলে আবার কি হবে, ফেড আউট হয়ে যাবে। পারবেন না? কুইকলি আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আরেকটা বাটন নেবেন, এই জায়গাটাতে নাম দিবেন ফেড টগল, তাহলে কি হলো, ফেড ইন করলে আসলো, ফেড আউট করলে কি চলে গেল, আর টগল করলে দুইটাই আসবে চলবে। সো তিনটা কুইকলি করবেন, 10 মিনিটস। সো নতুন আরেকটা ফাইল নিয়ে নিচ্ছি, স্লাইড ইন, jQuery স্লাইড ইন বলছে। jQuery স্লাইড ইন, সো এটার জন্য আমার দুইটা ডিপ দরকার। স্টাইল বলছি লাইক সো এটাকে রান করব, এই অবস্থায় একটা প্যানেল আসছে। কাজ করালেই কাজ করবে। স্টাইল সেকেন্ডটায় উইথ দিচ্ছি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, না আর কিছু নাই। সো এরকম দুইটা কি করলাম, ডিভ নিলাম, এই অবস্থায় আছে। টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। এই জিনিসটাকে আমি যেটা বানাতে যাচ্ছি, যে লাইক প্রেস করব এটা আসবে, প্রেস করব চলে যাবে, ওকে, স্লাইডের মতো কাজ করবে, আসবে যাবে। এতক্ষণ আমরা ফেড ইন শিখেছি, একটা কি করছে এফেক্টের মাধ্যমে এসছে, বাট এখন যেটা আসবে সেটা উপর আসবে নিচে আসবে, এরকম সিস্টেম।
সো সেটার জন্য ফার্স্টেই আমি যেটা করব, সেকেন্ড যে ডিভটা আছে ডিসপ্লে নান করে দেব। নাই, ওকে, ক্লিক করব ওইটা আসবে, বাট একটা এফেক্ট নিয়ে আসবে, স্লাইডের মতো একটা এফেক্ট নিয়ে আসবে। সো ফার্স্টে বলবো কি, ডকুমেন্ট dot ready function এটার নাম দিচ্ছি flip, ওকে, ডট ক্লিক ফাংশন এক্সিকিউট করবে। ঠিক আছে, সো যখনই এই আইডিটা এক্সিকিউট করব, তার মানে এটাকে আমি প্রথম ডিভটাকে বলছি, ডিভ ক্লিপ বলছি। ঠিক আছে, যখন এটা প্রেস করব সাথে সাথে কি আসবে, প্যানেল নাম দিচ্ছি, এটাকে হ্যাশে রাখছি। স্লাইড কি বলবো, আপ না ডাউন, অবশ্যই বড় হতে হবে, স্লাইড ডাউন করব, তাই না, স্লাইড ডাউন করব, আর এই আইডিটা এখানে দিয়ে দেবো। সো নাও এবার যদি আমরা এটাকে রান করি, প্রেস করছি, আসছে, খুব কুইকলি চলে আসছে না। সো আপনি চাইলে, আমরা তো এখন জানি, স্লো করে দেন, স্লো করে আসছে, তাই না। সো এই সেম জিনিসটাকে তাহলে আগের মতোই কি করবেন, ট্রগলে নিয়ে আসেন, তাই না, এখানে আপ করেন, ডাউন করেন, ট্রগল করেন, তিনটাই করেন। jQuery অ্যানিমেশন, ওকে,
down, up, down. ওই তো এটা কালারগুলো সব এবারে অ্যানিমেশন আরেকটা নিব মুম্বাই মিন্স বস চাই না ভাই এনিমেট মেথডের মাধ্যমে যে কোনো ধরনের অ্যানিমেশন আপনি তৈরি করতে পারেন ঠিক আছে এনিমেট মেথডের মাধ্যমে যে কোনো অ্যানিমেশন তৈরি করা পসিবল সো অ্যানিমেশনের যখনই আপনি কাজ করবেন তখন এইভাবে লিখতে হবে স্ট্রিং এর ভিতর লাইক উইথ আমি সেট করব আরে এটা যেটা বুঝতেছেন আমরা সাথে আছি কোথায় ব্রেক করেন অ্যানিমেশন করতে লাস্ট টপিক শেষ করেন প্রত্যেকেই এখন কি কথা এরকম একটা বক্স আসছে তাই না বাট আমরা একটা বাটন নিয়ে নিই বাটন অ্যানিমেশন বাটন ক্লোজ বাটনে প্রেস করব তখন আমাদের অ্যানিমেশনটা এক্সিকিউট করবে তাই তো সো এখানে কিসের রেড উইথ লাইক 200 জায়গায় যদি 400 দিয়ে দিই ঠিক আছে এখন রিলোড দেই বাটন অ্যানিমেশন আসছে প্রেস করছি ঠিক আছে উইথটা বেড়ে যাচ্ছে সো ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেশন তৈরি করা পসিবল কিনা তাই না এই যে অ্যানিমেটের মাধ্যমে আবার দেখেন আমি যদি এটা উইথ লাইক মার্জিন লেফট আমি বলছি কি লেফট -400 পিক্সেল বলি তাহলে দেখি কিছু একটা এক্সিকিউট করা যায় কিনা নাই হয়ে গেছে তাই না সো অনেক সময় আমরা দেখি না যে সাইডে এরকম থাকে প্রেস করলে আসে আবার প্রেস করলে চলে যায় এই ধরনের কাজ করা যাবে লাইক এখানে আপনার মাইনাস দিতে হবে না মাইনাস দিতে হবে 400 দেওয়ার দরকার নেই আরো কম দিলেই হবে লাইক দিস ওয়ান দেখেন প্রেস করছেন একটু ভিতরে যাচ্ছে সো এইভাবে অনেকগুলো দেখা যায় না আর এইটাকেই যদি আপনি টগল সিস্টেমে নিয়ে যান বাটন প্রেস করছেন আসছে প্রেস করছেন পসিবল না এভাবে এক্স্যাক্টলি সো এই ধরনের জিনিসগুলো অ্যানিমেটেড কাজগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয় এটা যত বড় ডিভেই আপনি এক্সিকিউশন করেন না কোনো সমস্যা নাই অনেক সময় হয় না সাইড বার গুলোতে এই ধরনের জিনিস দেখা যায় আবার দেখা যায় উপরে বাটন এরকম একটা প্রেস থাকে প্রেস করলে কি নিচে নামে আবার ফুটারে থাকে প্রেস করলে উপরে উঠে আবার প্রেস করলে নিচে চলে যায় পসিবল না এগুলো তৈরি করা এগুলো কিন্তু এই অ্যানিমেটের মাধ্যমে তৈরি করা হয় লাইক দিস ওয়ান আপনি যদি চান এখানে আপনি এই জায়গাটাতে ট্রানজিশন দিতে পারেন ট্রানজিশন দিলে আরেকটু এফেক্টিভ হবে
আমরা যদি এখানে 100 দেই পুরো কিন্তু গায়েব হয়ে যায় কিনা, একটু থেকে যাবে। ঠিক আছে, সো এই জিনিসটাকে কিন্তু আপনি চাইলে ট্রগল সিস্টেমেও কমপ্লিট করে ফেলতে পারেন। সো আজকে এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ। রেকর্ড বন্ধ আপনারা করেন, সমস্যা নেই।